আপনাদের স্বাগত জানাই আমি অঙ্কিতা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। নববিবাহিত যুবকের রহস্য মৃত্যু, নববধূর পরকীয়া প্রেমকে দায়ী করল যুবকের পরিবার। 10 দফা দাবি নিয়ে অনির্দিষ্টকালীন ধর্মঘট গ্রামীণ ডাকসেবক কর্মীদের। বহিরাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু করিমগঞ্জের এক যুবকের। করিমগঞ্জের 2 যুবকের খুনিদের শাস্তির দাবি নিয়ে জেলা পুলিশ সুপারকে স্মারকপত্র ই রিক্সা ওনার্স অ্যাসোসিয়েশনের। পুলিশি অভিযানে চুরাইবাড়িতে 10 লক্ষাধিক টাকার নেশাজাতীয় কফ সিরাপ জব্দ, আটক চালক। মেরামতের কয়েকদিন পরে ফের ফাটল জলের পাইপলাইন, নরক যন্ত্রণা চরমে। নর্থ ইস্ট ভিত্তিক মডেল শোতে প্রিন্ট উইনারের খেতাব অর্জন অহনা চক্রবর্তীর। নববিবাহিত যুবকের রহস্য মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য করিমগঞ্জের বর্থল এলাকায়। মাত্র 23 দিন পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আব্দুল হুসেনের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার। করিমগঞ্জ জেলার বদরপুর থানার এলাকার বর্থল গ্রামের আব্দুল হুসেনের মৃতদেহ তার ঘর থেকে উদ্ধার হয়। সেই সময় ঘরে কেবল আব্দুল হুসেনের নববধূ উপস্থিত ছিল। আব্দুল হুসেনের পরিবারের দাবি, নববধূর অবৈধ প্রেমের জন্য আব্দুল হুসেনকে হত্যা করা হয়েছে। ঘটনার দিন আব্দুলের মা তার শ্বশুর বাড়িতে ছিলেন। এমন অবস্থায় রাতে নববধূ ফোন করে মৃত্যু সংবাদ দেন, আব্দুলের মাকে অবগত করে। ঘটনাটি চাউর হতে স্থানীয় লোক সাথে সাথেই বদরপুর থানায় খবর দেন। বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস উপস্থিত হয়ে মরদেহটি মরণোত্তর পরীক্ষার জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে প্রেরণ করে। প্রাথমিকভাবে পুলিশ আব্দুল হাসানের স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়। আমার বিয়াই নাই চন গেছে ফরুকু আছে সময় আইয়া রয়েছেন আমার বাড়ি রইয়া কাল বিয়ানি বেলা যাইতে আগে গেছে যাইতে বিয়ানি বেলা গেছেন যাইতে আমার লোকে নিচ্ছে যাইতে হয়েছেন বোন চলো ফাঁকাইয়া আইবা। আমি আর না করছি না, 2 বার না করি আর বাদে গেছি গিয়ালে রাত 11টা 2 মিনিটের সময় আমার কুয়ার বউয়ে ফোন বলে, ও মাই তুমি আমরা বড় কুটুম আইছো, তুমি খালি আসিতরা কিরিলা দিচ্ছে আমার হুয়া আরো মানছে বলে। আর এর আগে আমার হুয়া খালি ফোন মারলাম মারিয়া হইতাম মাই আমার খামর ফোন আইছে, তুমি বিয়ানি বেলা আগুয়া নাই, আমি খালি খামো যাইতাম গুয়া ফাড়া কথা কইছেন। আর বাদে হুয়া খালি আসেন কিরিলা দিন খেয়ে আইছে মাই আমরা গরম খাইন কইছেন কুটুম, আমি কইছি কুটুম খেয়ে আইছে বললেন আমি চিনি না কুটুম। তুয়া বাদে ফিরিয়া আমি কইছি মাই খেয়ে কুটুম আইছে আমার খো না, বললেন চিনি না আমি হুদ্দা ডং করিয়া কইছে। আর তুয়া বাদে ফোন মারি দেখো ন মাই মাই দিও কান ঘুমাই গেছে না, লড়ই না খালি ঘুমাইতে। আমি ওটা কইছি আমার হুয়ার দ্বারও মোবাইল কটার সময় রাত 11টা 2 মিনিটের সময়। এর আগে হানজাতেই ফোন মারডা যে এই যিটো ঘৰৰ মানুহ ঢুকাইছে সেই ঘৰৰ মানুহ তাৰ এজন ককাই মোক ফোন কৰিছে। গাঁওখনৰ নাম হ'ল বৰতল, ৰব্বানিয়া টি গাৰ্ডেনৰ ওচৰত। এই ঘৰৰ মানুহটো আজি এই ল'ৰাটো আজি ঢুকাইছে বুলি খবৰ পাই, ফোন যোগে খবৰ পাই মই ইয়াত আহি পাইছোঁ যে ল'ৰাটো হৈ আছে। ল'ৰাটো বহুত ভাল এটা ল'ৰা, তাৰ বয়সো ইমান বেছি হোৱা নাই, এতিয়া বিয়াৰ বয়স হোৱা নাই। শুনামতে সি কেইদিনমান আগত মানে এই ছোৱালীটো এই বাংগাৰ ওচৰত লামাজোৱাৰৰ ওচৰৰ পৰা পলাই আনিছে, তাত শুনা পাইছোঁ। এতিয়া তাৰ মাইকীৰ কথা মতে, তাৰ মাইকীক মই সুধিছিলোঁ, মাইকীৰ কথা মতে ৰাতি 2জন মানুহ আহি ঘৰত আহিছে, তাহাঁতৰ গাঁৱৰ মাইকীৰ গাঁৱৰ মানুহ আহি তাক বোলে কিবা সুধিছে যে মাইকীটো কিয় তই এই ছোৱালীটো কিয় আনিছ, এইটো মোৰ হয় আগৰ মোৰ ভাল পোৱা মানুহ হয়, কেনে তই আনিছ, এইটো কথা লৈ ঝগড়া কাটি হৈছে। আৰু সেই ঝগড়াৰ কাৰণে তাহাঁতক বোলে মাৰপিট কৰিছে, আৰু সেই মাৰপিট কৰাত আজি ল'ৰাটো ঢুকাইছে। আমি ৰাতিপুৱা এটা খবৰ পাইছিলোঁ, এজন মানুহ আবুল হাছান, তেওঁৰ মানে ৰাতি আহি মাৰ্ডাৰ হোৱা বুলি আমাক এনেকৈ ৰিপৰ্ট হৈছে। তো একৰ্ডিংলি আমাৰ OC আৰু আমাৰ ক্ৰাইম চিন অফিচাৰ ভিজিট কৰিছে। এইটো ভিজিট কৰি যোনখিনি চাইণ্টিফিক এভিডেঞ্চ আছে আমি কালেক্ট কৰিছোঁ, আৰু ইয়াৰ জড়িত আমি কিছুমান তথ্য পাইছোঁ। তো আমি ইনভেষ্টিগেশ্যনটো বঢ়াই যাম, আৰু যোনখিনি মানুহ ইনভলভ আছে তেওঁলোকক আমি এপ্ৰিহেণ্ড কৰিম। এতিয়ালৈকে হোৱা নাই, কিন্তু আমি অলপ
আৰু ইণ্টাৰগ্ৰেশ্যন কৰি অলপ ক্লু পাইছোঁ তো ফাৰ্ডাৰ আমি ইনভেষ্টিগেট কৰি ল'ব লাগিব। নামটো কি আছে? আবুল হাসান। 5 দিনের মাথায় ফের আসামের চুরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল 10 লক্ষাধিক টাকার নিষিদ্ধ কফ সিরাপ। প্রতিদিনের ন্যায় বুধবার রাতেও পুলিশ রুটিন তল্লাশি চালানোর সময় AS01 AR 1761 নম্বরের একটি গাড়ি গুয়াহাটি থেকে ত্রিপুরা যাওয়ার পথে চুরাইবাড়ি চেকপোস্টে আসে। আগাম খবরের উপর ভিত্তি করে পুলিশ কম্বল বোঝাই এই গাড়িটিতে তল্লাশি চালিয়ে কম্বলের বান্ডিলের আড়ালে লুকিয়ে রাখা 12টি কার্টুন থেকে 1920 বোতল নিষিদ্ধ কফ সিরাপ জব্দ করে, যার কালোবাজারি মূল্য 10 লক্ষাধিক টাকা হবে বলে পুলিশের সূত্রে জানা যায়। এই কাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ NDPS ধারায় গাড়ি চালককে আটক করে। চুরাইবাড়ি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। জেসিবি দুর্ঘটনায় মৃত্যু করিমগঞ্জের সত্যজিৎ চুতিয়া নামের এক যুবকের। বহিরাজ্যে কর্মসংস্থানের জন্য গিয়ে মৃত্যুমুখে পতিত হলো এক যুবক। পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য ঘরে 6 মাসের শিশু রেখে মিজোরামে কাজ করতে গিয়েছিল 2 বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সত্যজিৎ চুতিয়া। মিজোরামের লুংলে এলাকার দুর্গম পাহাড়ে জেসিবি চালিয়ে পাহাড় কাটার সময় এক ভয়ঙ্কর দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করে সত্যজিৎ চুতিয়া। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল সে। পেটের তাগিদে মিজোরামের দুর্গম এলাকায় কাজে গিয়ে এমন পরিণতির সম্মুখ হলো সে। তার মৃতদেহ করিমগঞ্জের আদরকোনাস্থিত গ্রামে পৌঁছার সাথে সাথে তার বাড়িতে কান্নার রোল পড়ে। আর্থিকভাবে অসচ্ছল এই পরিবারটিকে সহায়তা প্রদান করার জন্য গ্রামবাসীর তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আহ্বান রাখা হয়। পৰহি দিনাখন ৰাতি 12টামান বজাত মই খবৰ পালোঁ। খবৰ পাই মই সিহঁতক জনাজনি কৰিলোঁ। ফোন আহিছে। ফোন হোৱাৰ লগে লগে জনাজনি কৰাৰ পিছতো হেৰি ঘটনা ঘটিছে মিজোৰামত। আমিতো ফটককৈ যাব নোৱাৰোঁ, হেৰি কৰিব নোৱাৰোঁ। তাত আমাৰ কিছুমান ল'ৰা আছিলে, আমাৰ গাঁৱৰে ল'ৰা আছিলে। সিহঁতে মানে লৈ অনাৰ প্ৰস্তুতি চলাইছে। কেনেকৈ আনিছে, আজি আহি পাইছেহি কাৰণ বহুত কষ্ট কৰি সিহঁতে লৈ আহিছে। দুদিনে আহি লৈ আহিছে। আৰু ঘৰৰ একমাত্ৰ সন্তান আছিলে। একমাত্ৰ সন্তান আৰু তাৰ কোনো নাই। দেউতাক আছে, বয়স হৈ হৈছে। মাকো আছে, মাকো বেমাৰী অৱস্থাত আজি কেইবছৰমান ট্ৰিটমেণ্ট কৰি আছে। মাকৰ প্ৰতি বহুত কৰিলে। সন্তানটো আজি 6 মাহ হৈছে। 6 মাহৰ ৰেগুলাৰ ট্ৰিটমেণ্ট চলাই আছে। শিলচৰ মেডিকেলত নি পেলাই তাৰ কি কৰিব লাগে, ভৰি দুখনৰ অলপ অসুবিধা আছিলে, সেইটো কাৰণে ট্ৰিটমেণ্ট চলাই আছিলে। এতিয়া হঠাৎ মৰি যোৱাত পৰিয়ালটো সঁচাকৈ অথন্তৰত পৰিছে। মই মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰক অনুৰোধ কৰিছোঁ যাতে এই পৰিয়ালটোৰ এই যে সত্যজিৎ চুতীয়াৰ স্ত্ৰী বা পুত্ৰ মাক দেউতাকক কিছুমান সাহায্য কৰিব বুলি আশা কৰিছোঁ। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰক বাৰ অনুৰোধ কৰিছোঁ যেন আমাৰ এই পৰিয়ালটোৰ প্ৰতি সুদৃষ্টি আকৰ্ষণ কৰে যেন। মেরামতের কিছুদিন পরই ফের জলের পাইপলাইন ফেটে জল রাস্তার উপর ভেসে যাওয়ায় ফের কঙ্কালসার অবস্থা সুতারকান্দিগামী রাষ্ট্রীয় সড়কের। দীর্ঘ 2 বছর থেকে সেটেলমেন্ট রোড স্থিত ঈদগাহ সম্মুখে জলের পাইপ ফেটে রাস্তার অবস্থা বেহাল হয়ে গিয়েছে, যার দরুন স্থানীয় নাগরিকরা নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। প্রায় সময়ই ছোটখাটো দুর্ঘটনাও সংঘটিত হয়েছে এই এলাকায়। স্থানীয় নাগরিকদের চাপের মুখে পৌরসভার ব্যবস্থায় দুর্গাপূজার পূর্বে জলের পাইপ মেরামত হলেও পুজোর পরপর আবার একই স্থানে জলের পাইপ ফেটে জল বের হওয়ায় নরক যন্ত্রণা ভোগ করছে স্থানীয় জনগণ। এই নিয়ে তারা বলেন নিম্নমানের কাজের জন্যই জলের পাইপ আবার ফেটেছে। তারা নিম্নমানের কাজের তদন্তের পাশাপাশি উক্ত এলাকায় জলের পাইপ মেরামতের জন্য জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন। বিগত 2.5 বছর যাবৎ এখান থেকে এই এরিয়াটা টোটাল পাইপলাইন লিকের দরুন মানুষের ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল। 2.5 বছর মানুষ সাফার করেছে। যখন জল আসতো তখন একটা কৃত্রিম বন্যায় পরিণত হয়ে যেত। সেই 2.5 বছর সাফারের পরে এবং সেই সময়ও মানুষের কি হতো, বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীদেরকে যখন গার্জিয়ান নিয়ে যেত তখন এটা মানে সাংঘাতিক দৃশ্য, সেটা দেখার মতো নয়। তারপরে আমরা দুর্গাপূজা দেখলাম আমরা এখানে পাইপলাইনের কাজ হচ্ছে, আনন্দ লাগলো।
হ্যাঁ, সত্যিকার অর্থে দীর্ঘদিন পরেই হোক, হচ্ছে তো মিউনিসিপ্যালিটির থ্রুতে হয়েছে যা শুনলাম, 7 লাখ টাকা সেখানে স্যাংশন হয়েছে, তাও শোনা। প্রথম মাটি কুড়িয়ে পাইপ ফেলে চলে গেল, পাইপ লিক আরও বেড়ে গেল। হ্যাঁ, তারপর 15 থেকে 20 দিন পরে আবার এসে সেটা ফিনিশিং কাজ শুরু হলো, এবং সেই কাজ চলাকালীন মানুষ প্রচণ্ড পরিমাণে সাফার করেছে। আচ্ছা, কাজ করার জন্য সাফার তো করতেই হবে, আমরা অনেককে বুঝিয়েছি, কিন্তু আশ্চর্য লাগে কাজের পরে কয়েকদিন ঠিক ছিল, এরপরে পঞ্চমীর দিন, আমার মনে হয় পঞ্চমীর দিন এই দুর্গা পূজা যে হয় সংঘর্ষী, তার ঠিক উল্টা দিকে সেই জায়গাটাকে আবার মেরামত করা শুরু হলো সমস্ত রাত জেগে। সেটা মেরামত, সেটার জন্য কত স্যাংশন হয়েছে তা আমি জানি না, আমি জানি সেটার জন্য 7 লাখ, আমি শুনেছি যা 7 লাখ। সেটা তো সপ্তমীর দিনই লিক করা শুরু হয়ে গেল, আর তা দুর্গাপূজার মধ্যেই দশমী অথবা একাদশীর দিন টোটাল যা ছিল তার থেকে আরো বেড়ে গেছে জল লিক হওয়া। এবার আমার প্রশ্ন হলো, করেছে কে, কার গাইডে হয়েছে, কে স্যাংশন দিয়েছে, তার কি কোনো সুপারভিশন নেই না? ওদের কোনো দায়িত্ব নেই, কোনো দায়িত্ব নেই। সেই দায়ভারটা নেবে কে? সমাজকে তো ভ্রষ্টাচার মুক্ত, দুর্নীতি মুক্ত, দেশকে ভ্রষ্টাচার মুক্ত, দুর্নীতি মুক্ত করার জন্য যে বিশেষ রাজনৈতিক স্লোগান দিয়ে থাকে, ওনাদের আন্ডারে তো এই কাজগুলো হচ্ছে। হ্যাঁ, ওনাদের আন্ডারেই তো। ঠিক আছে, করিমগঞ্জের এই অঞ্চলের বাসিন্দা, এই দিকে দিয়ে আমরা দিনে 8-10 বার করে যাওয়া আসা করতে লাগে, এবং আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি এই অঞ্চলে জলের, যখন পাইপলাইনে জল আসতো তখন এই জায়গায় কৃত্রিম বন্যা হয়ে যেত। মানুষ অত্যন্ত ভোরবেলার দিকে আর যদি আসেন তাহলে মর্নিং ওয়াকের সময় মর্নিং ওয়াক করা যেত না, পাও ভিজে যেত। আজ কিছুদিন আগে আমরা দেখলাম যে করিমগঞ্জ মিউনিসিপ্যাল বোর্ডের অধীনে এই অঞ্চলের যে এই দুরবস্থাটা কাটলো, আমরা ভাবলাম যে এতদিন পরে এই দুরবস্থাটা কাটবে, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমি বলছি যে যে জায়গায় ছিল তার চেয়েও আরও বাজে পজিশনে গিয়ে দাঁড়িয়েছে। কারণ আগে ওই তিমুখাতে কোনো প্রবলেম ছিল না, ঈদগাহ আজাদসাগর রোড এবং মেইন রোডের তিমুখাতে কোনো প্রবলেম ছিল না। আজকের মেজর প্রবলেম হচ্ছে এই তিমুখাতে। আপনি যে কোনো সময় এসে এখানের একটা ভিডিও যদি নেন, দেখবেন এখানে ট্রাফিক জ্যামে তারপরে বাচ্চারা স্কুলের টাইমে স্কুল ধরতে পারছে না, এই না সেই না, সমস্ত রকম ডাক্তার দেখাতে গেলে অসুবিধা। আপনি এখানের জন্য 10 থেকে 15 মিনিট সময় অ্যাডভান্স নিয়ে আসতে বেরোতে হয় আমাদের। তাই আমি অনুরোধ করব অথরিটির কাছে যে এখনো তো নিশ্চয় কাজ কমপ্লিট হয়নি, এটা ইনকমপ্লিট কাজ। বিশেষ করে তিমুখাতে যে প্রবলেমটা সৃষ্টি হচ্ছে তার যেন নিরূপণ করা হয়, এবং যে কাজটা হয়েছে সেটা ইনকমপ্লিট কাজ। তাই এখানে সমস্ত রকম যে পেমেন্টটারে বন্ধ রেখে যে এটার অ্যাকাউন্টেবিলিটি যার আছে তিনি যেন এটা নিজের দায়িত্বে দেখেন এবং আমাদের দুরবস্থাটা দূর করেন। 10 দফা দাবি নিয়ে অনির্দিষ্টকালীন ধর্মঘটে গ্রামীণ ডাকসেবক কর্মীরা। অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়নের ব্যানারে করিমগঞ্জ জেলার ডাকসেবকরা তাদের 10 দফা দাবি নিয়ে অনির্দিষ্টকালীন ধর্মঘটের ডাক দেন। গ্রামীণ ডাকসেবকরা বলেন, প্রতিদিন তাদের কাজের সময় 4-5 ঘন্টা হলেও তারা 8 ঘন্টা কাজ করেন। বন্ধের দিনও অনেক সময় ছুটি থেকে বঞ্চিত থাকেন তারা। বাকি সরকারি কর্মচারীদের নিয়ে কাজ করলেও সরকারি কর্মচারীদের নিয়ে কোনো সুযোগ সুবিধা লাভ করেন না তারা। সরকার তাদের সব দিক থেকে বঞ্চিত করে রেখেছে, পেনশন থেকেও বঞ্চিত। এছাড়াও সামান্য গ্র্যাটিটিউড তারা লাভ করেন না। শিশু ও স্বাস্থ্যক্ষেত্রেও তারা কোনো সুযোগ সুবিধা পান না। এই নিয়ে তারা সরকারের নিকট দাবি জানালেও সরকার তা পূরণে পুরোপুরি ব্যর্থ। তাই তারা বাধ্য হয়ে অনির্দিষ্টকালীন ধর্মঘটের ডাক দিয়েছেন। আমরা মানে 10 দফা দাবির ভিত্তিতে আমরা অনির্দিষ্টকালীন ধর্মঘট করছি। আপনাদের দ্বারা প্রচার করতে চাই যে আমরা জেডিএস গ্রামীণ ডাকসেবক, আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে 2,72,000 আমাদের। কিন্তু এই বঞ্চিত হওয়ায় ডিপার্টমেন্টাল স্টাফ যেইভাবে মানে 8 ঘন্টা ডিউটি করছে, আমাদেরও প্রায় এইভাবে 8 ঘন্টা ডিউটি করে যেতে হচ্ছে। কিন্তু আমাদের ডিউটি হওয়ার ছিল 4 থেকে 5 ঘন্টা, তদুপরি আমাদের 8 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। এই 8 ঘন্টা ডিউটির পরিপ্রেক্ষিতে আমাদের যে সরকারি কর্মচারীরা যেভাবে সুযোগ সুবিধা পাচ্ছেন
তা থেকে আমরা অনেক বঞ্চিত। যেমন আমাদের কোনো পেনশন নেই, আমাদের কোনো গ্র্যাজুইটি সীমিতভাবে সীমিত, এই ধরনের যেমন ছুটি নাই, যেমন মানে চাইল্ড অ্যালাউন্স এইগুলো আমরা পাচ্ছি না, মেডিকেল অ্যালাউন্স এইগুলো আমরা পাচ্ছি। কিন্তু এই দীর্ঘদিন যাবৎ আমরা আন্দোলন করে আসছি, ইহার পরিপ্রেক্ষিতে সরকার আমাদের কর্ণপাত ছাড়া দিচ্ছেন না। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই 10 দফা দাবির ভিত্তিতে আমাদের এই অনির্দিষ্টকালীন ধর্মঘট শুরু করে। ফিরে আসি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও।
স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। ত্রিপুরায় খুন হওয়া করিমগঞ্জের রাহুল ধরের হত্যা নিয়ে সরব করিমগঞ্জ ই রিক্সা ওনার্স অ্যাসোসিয়েশন। একই সপ্তাহে দুই ভিন্ন জায়গায় করিমগঞ্জের দুই তরজাদা যুবকের মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনা দুটি নিয়ে শহরবাসীর মনে চাপা উত্তেজনা বিরাজ করছে। শহরের ব্যস্ততম এলাকা থেকে যাত্রী বেশধারী ছিনতাইবাজরা গাড়ি ভাড়ার নাম করে মিঠু বিশ্বাসকে হত্যা করেছে, তা সবাইকে আচম্বিত করে দিয়েছে। এই নিয়ে বৃহস্পতিবার ই রিক্সা ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করিমগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি দুটি হত্যাকাণ্ডে জড়িতরা যাতে আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে তা নিয়েও সচেষ্ট থাকার জন্য আহ্বান জানিয়েছেন। আজকে আমরা করিমগঞ্জ ই রিক্সা ওনার্স পক্ষ থেকে আজকে আমরা ডিসি মহোদয় এবং এসপি মহোদয়ের কাছে আমরা মনোনয়ন দিলাম ওইটার ব্যাপারে আর কি, যে ওই যে রাহুল ধর রেল কলোনি মার্ডার হয়েছিল গিয়া ত্রিপুরা কুমারঘাট, আর এই যে যেটা যে ওই যে আপনার মিঠু বিশ্বাস তারও ইয়ের ব্যাপারে আমরা জানতে বলছি, জানতে পাইছি না দিয়ে গেছি, যাতে আমরা উপযুক্ত তদন্ত করিয়া যাতে আমরা বেশি যারা যাতে শাস্তি হয় এই ব্যাপারে আমরা আলাপ দিয়ে গেছি, যাতে যদি সুন্দর মতো সব কিছু হয়ে যেত, সুন্দর ধরে গেলে অ্যারেস্ট হয়ে গেলে আমরা চাই যে অ্যারেস্ট হইতো, দোষী অ্যারেস্ট হইতো, কিন্তু যদি এইরকম ব্যর্থ হয় তখন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের পথে যেতে পারি। নমস্কার, আজকে আমরা করিমগঞ্জ ই রিক্সা ওনার্স অ্যাসোসিয়েশন থেকে সর্বপ্রথম মৃতের পরিবারদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। সেই প্রসঙ্গে আজকে আমরা ই রিক্সা ওনার্স অ্যাসোসিয়েশন অফিসে আমরা অ্যাসোসিয়েশনের সকল কর্তৃপক্ষগণ মিলে আমরা মৃতের আত্মার শান্তি কামনায় আমরা শ্রদ্ধা জানাই এবং আজকের ই রিক্সা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটা ডিসি মহোদয় এবং আমাদের এসপি মহোদয়ের কাছে একটা মেমোরেন্ডাম দেই, যাতে যে নির্মমভাবে যে আমাদের ভাই রাহুল ধর এবং মিঠু বিশ্বাস তাদেরকে হত্যা করেছে তাদের অতি সত্বর ধরপাকড় করে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হোক অতি সত্বর। এবং সেই ব্যাপারে আমরা আগামীতে আশ্বাস রাখি আমাদের প্রশাসনের কাছে, যাতে আমাদের কোনো মায়েরা সন্তান হারা হয় না, আমাদের কোনো বোনেরা ভাতৃহারা হয় না, আমাদের কোনো ছেলেরা যাতে পিতৃহারা হয় না, সেই বিষয়ে আমরা আজকে সবাই একত্রিত হয়ে মেমোরেন্ডাম দিয়েছি। এবং আমরা এটা বলে যাই যে যদি আমাদের এই উপযুক্ত প্রকৃত দোষীরা অতি সত্বর ধরা না হয় এবং তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান না করা হয়, তাহলে আমরা আগামী দিনের গণতান্ত্রিক পদ্ধতিকে এক বৃহত্তর আন্দোলন করতে বাধ্য থাকব। সেজন্য আগামীতে প্রশাসন এর জন্য দায়ী থাকবে। সবচেয়ে বড় একটা আশ্চর্যজনক জিনিস যে আজ আমাদের শহরে এসটিসি বাস স্ট্যান্ড প্রপার টাউন এলাকায় থেকে মিঠু বিশ্বাস যে আমাদের ভাই একজনকে রিজার্ভ করে নিয়ে ওই শিলচর যে তার ডেড বডি পাওয়া যায়, সেটা ভাবতে একটু অবাক যে আমাদের শহরের চতুর্দিকে সিসি ফুটেজ লাগানো আছে, কিন্তু একজন প্রকৃত দোষী যে এই কাজটা করেছে, যে বা যাহারা করেছে তাদের অতি সত্বর তাদের ধরার জন্য আমরা বারংবার আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের ডিসি মহাশয় এবং এসপি মহাশয়ের কাছে বিনম্র অনুরোধ রইল তাদেরকে অতি সত্বর ধরা হোক এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হোক, যাতে আগামী দিনে আর আমাদের কোনো ভাইকে হারাতে না হয়। ধন্যবাদ। নর্থ ইস্ট ভিত্তিক মডেল শোতে প্রিন্ট উইনারের খেতাব অর্জন অহনা চক্রবর্তীর। 10 ডিসেম্বর গুয়াহাটিতে আয়োজিত ফ্যাশন প্রতিভা প্রতিযোগিতায়
গ্রুপ এতে বরাক থেকে একমাত্র প্রতিযোগী ছিল অহনা চক্রবর্তী। সাগরিকা ফিল্ম এন্টারটেইনমেন্ট আয়োজিত এই প্রতিযোগিতায় সবচেয়ে ক্ষুদে প্রতিযোগিতা ছিল অহনা চক্রবর্তী। সে রামকৃষ্ণনগর কলেজের সংস্কৃত বিভাগের প্রধান অঞ্জনা চক্রবর্তীর একমাত্র কন্যা অহনা চক্রবর্তী। তার এই সাফল্য নিয়ে সুরমাবার্তার প্রতিনিধিকে অহনার পিতা বীরেশ্বর চক্রবর্তী বলেন, গুয়াহাটিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রিন্ট উইনারের স্থান দখল করেছে সে। তার এই সাফল্যে রামকৃষ্ণনগরবাসী সহ তার স্কুলের ছাত্রছাত্রীরাও অহনা চক্রবর্তীকে শুভেচ্ছা জানিয়েছেন। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের প্রতিবেদন। খুবই লাগছে, এতটুকু আশা করিনি যে ও প্রিন্ট উইনার হবে ওই ইয়েতে। আমার কাছে প্রথম কথাটা আসে যে এখানে ওই শিলচরে একটা অনুষ্ঠান হয়েছিল নভেম্বর মাসের 9 তারিখে, শারদ সুন্দরী কন্টেস্ট। তো ওইখানে আমার মেয়ে পার্টিসিপেট করেছিল। তো সেখানে যিনি কর্ণধার ছিলেন প্রদ্যুৎ আচার্য, তিনি আমাকে বলছিলেন যে পাঠান মেয়েকে এরকম গুয়াহাটিতে প্রোগ্রাম হচ্ছে, ভালো অনুষ্ঠান। আমি ভাবিনি যে এত ছোট বাচ্চা ওইখানে যাবে, কি করবে, ছেড়ে দাও ভেবেছিলাম, আমারও সময় হবে না নিয়ে যাওয়ার। তারপরে যাই হোক উনি আবার বললেন পাঠালে ভালো হতো। তারপরে ও ওর বাবার সাথে গেছে। এতটুকু আমাদের আশা ছিল না, ভেবেছিলাম ঠিক আছে যাক, একটা বড় জায়গায় যাবে, একটু ভালোভাবে শিখে আসবে। তো তারপরে সে ওইখানে প্রিন্ট উইনার হতে পেরেছে, এটা তো সত্যি মানে খুব খুশির কথা, খুব ভালো লাগছে। ও নাচ করে, অনেকটাই অনুষ্ঠান করেছে শিলচরে, অনেক জায়গায় অনেকটা অনুষ্ঠান করেছে সে, নাচের অনুষ্ঠান করে। গান শিখছে, খুব বেশি দিন হয়নি। তো গানেরও কিছুদিন আগে 2 প্রোগ্রাম হয়েছে, গান করেছে, গানের অনুষ্ঠান করেছে। তো বিউটি কন্টেস্টে এইটা ওর মানে সেকেন্ড টাইম। প্রথম করেছিল সেই নভেম্বরের 9 তারিখে, আর এইবার এই ডিসেম্বরের 10 তারিখে ফাইনাল হলো। তার আগে এটা 8, 9, 10 3 দিনের প্রোগ্রাম ছিল। 8 তারিখ গ্রুমিং ছিল, 9 তারিখ ওদের গ্রুমিং ছিল, আর ট্যালেন্ট রাউন্ড ছিল। তো ওইখানে সে নাচ করেছিল ট্যালেন্ট রাউন্ডে। তো জাজেসরা প্রশংসা করেছেন ওর নাচের। তারপরে এই পরের দিন হলো গেছে এই কন্টেস্টটা। 2টো রাউন্ডে ছিল, ট্রেডিশনাল রাউন্ড আর ওয়েস্টার্ন রাউন্ড। ট্রেডিশনে সে মণিপুরি ট্রেডিশনাল ড্রেসটা পরেছিল, আর ওয়েস্টার্নে গ্রাউন্ড পরেছিল। ওইটা রানওয়ে ছিল, আলাদা করে ওইরকম করে কম্পিটিশন ছিল না, কিন্তু সবাই ওর খুব প্রশংসা করেছিল। ওইখান থেকে মানে যারা ছিলেন, জাজরা ছিলেন বা যে কেউ ছিলেন, সবাই ওর খুব প্রশংসা করেছেন। বাচ্চাদের মধ্যে ওরটা খুব সবথেকে ভালো হয়েছে এই কথা সবাই বলছিলেন। আর ওরাই জোর করে মানে এইবার যে এখানে গুয়াহাটি যেটা যাওয়া, ওইখানের সবারই, ওইখানের সবার কথাতেই ওকে পাঠালাম এইবার গুয়াহাটি। মই বীৰেশ্বৰ চক্ৰৱৰ্তী, মোৰ ছোৱালী অহনা চক্ৰৱৰ্তীক লৈ সাগৰিকা ফিল্ম এণ্টাৰটেইনমেণ্টৰ চাইনান তাজ নৰ্থ ইষ্ট ছিজন 4ত লৈ গৈছিলোঁ। 8, 9, 10 এই 3 দিন প্ৰগ্ৰাম আছিল। 8 তাৰিখত গ্ৰুমিং আছিল, 9 তাৰিখত হাফ ডে গ্ৰুমিং আছিল, আৰু ছেকেণ্ড হাফত টেলেণ্ট ৰাউণ্ড আছিল, আৰু 10 তাৰিখত ফাইনেল আছিল। তাত মোৰ ছোৱালী গ্ৰুপ এ ষ্টেজত প্ৰিণ্ট উইনাৰ হৈছিল। এইটো আমালোকৰ কাৰণে খুবেই আনন্দৰ কথা। আমি ভাবি পৰা নাছিলোঁ যে কৰিমগঞ্জ জিলাৰ ৰামকৃষ্ণনগৰৰ দৰে এটা সৰু জাগাৰ পৰা আহি তাই গুৱাহাটীত কিবা কৰিব পাৰিব। কিন্তু অহনাৰ এনেকুৱা সাফল্যতা আমাক আশাবাদী কৰি তুলিছে, আৰু তাইক মডেলিঙৰ ক্ষেত্ৰত প্ৰশিক্ষণ দিবলৈ আমি চেষ্টা চলাই যাম। আমি বিচাৰিছোঁ সকলোৱে অহনাক জীৱন পথত আগবঢ়াই যাওঁতে আশীৰ্বাদ কৰে যেন, আৰু এইটো বাহিৰতো এজন ভাল মানুহ আৰু ভাল নাগৰিক হ'ব পাৰে, এইটো চবে আশীৰ্বাদ কৰে। এইটোৱে আমি বিচাৰি থাকিম সদায়। নমস্কাৰ। সুরমা বার্তা এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।